আমরা বলি না ও খুব ক্ষমতাশালী। ঠিক। হ্যাঁ, জঙ্গলে বাঘ ক্ষমতাশালী, হ্যাঁ। কেউ ক্ষমতাশালী না, সময় ক্ষমতাশালী। আমার শুরুতে যে অত বড় লেভেলের কাজ করেছি, আমি জানি না কলকাতার কোনো শিল্পী করেছে কিনা। যে ক্লাব 10 লাখ টাকা দিয়ে পুজোটা করছে, সেও কিন্তু 1.5 কোটি টাকার পুজোটার সঙ্গে বা 2 কোটি টাকার পুজোটার সঙ্গে লড়াই করার জন্য প্রাইজে নাম দিয়ে বসে আছে। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আমার মুখের চওড়া হাসিটাই বুঝতে পারছেন যে আজকে যে মানুষটাকে নিয়ে রয়েছি, যিনি এসছেন আজকে, তার ডেট পাওয়া, সময় পাওয়া সত্যি অনেকটা তপস্যার মতো। কারণ বহু দিন ধরে না বললে হয়তো ওনার সময় পাওয়া যায় না, কিন্তু আমরা ব্লেসড যে আমাদের সিটির মহাপুজোতে উনি এসছেন। আমাদের সকলের প্রিয় শিল্পী, যিনি কথা কম বলেন, গল্প বেশি বলেন এবং ভাবনা বেশি করে প্রকাশ করেন। আজকে আমাদের গেস্ট গৌরাঙ্গ কুল্লা, আপনাকে স্বাগত। নমস্কার। আমি এটা বলছিলাম যে আপনার সময় পাওয়াটা তো অনেকটা মানে সাধনার জায়গায়, মানে এটা শুধু আমি বলছি না, কিন্তু এটা কথিত আছে যে আপনি আপনার সময়, ডেট বা এবছর পুজো করব না পরের বছর, এইগুলো অনেক কিছু ব্যাপার থাকে। এই এত সময়। আমরা যেখানে বসে কথা বলছি, হ্যাঁ, 41 পুজো, মানে 41 পল্লীর পুজো, হ্যাঁ, আমাদের এখানে বিষয়টাই হলো সময়। হ্যাঁ, মানে আমরা বলি না ও খুব ক্ষমতাশালী। ঠিক। হ্যাঁ, জঙ্গলে বাঘ ক্ষমতাশালী। এখন ওই দেশে কোথায় রুশ, বোস, অনেক ক্ষমতাশালীর কথা বলি না, হ্যাঁ, কেউ ক্ষমতাশালী না, সময় ক্ষমতাশালী। এই সব ক্ষমতা সময়ের হয়, মানুষের হয় না, কোনো দেশের হয় না। যদি এই সময়টা ওই দেশের জন্য ঠিকঠাক না হয়, তাহলে ওই দেশটাও দুর্বল হতো। ঠিক। তো আমরা এখানে সেটাই করবো। আজকে পৃথিবীতে যা কিছু ঘটছে সবটাই নিয়ন্ত্রণ বাই সময়। ঠিক। তো সেই গল্প নিয়েই আমাদের এবারের গল্প। আর ফলে আমি কেন, প্রত্যেকটি মানুষ সময়কে আমাদের পাত্তা দিতেই হয়, এবং ঠিক। না দিলে আমরা সময় থেকে দূরে চলে যাব। অসাধারণ। আমি চাই না যে মানে কোনোভাবেই বাঙালির পুজো, দুর্গা উৎসব থেকে আপনি বেশি দূরত্ব বজায় রাখুন। কারণ আপনার মধ্যে থেকে যা যা ধারণা আমরা বিগত 25 বছর, অলমোস্ট 25 বছরই তো হবে, মানে আমরা আপনার কাছ থেকে আপনার একদম ভাবনা একদম একদম। 25 বছর ধরে দেখছি। আমি না একটু শুরুর দিকে যাই, তাহলে হয়তো যারা দেখছেন তাদের রিলেট করতে ভালো লাগবে। শুরুটা হয়েছিল কিভাবে? মানে প্রথম একটা পুজো আপনি করছেন, আর তার ভাবনাটা কি মনে আছে? লোকে মনে করে যে এখন আমরা একটু বড় বড় পুজো টুজো করছি। হুম। আমার লাইফের গল্পটা একটু অদ্ভুত আছে। আমি বোধহয় শুরুতে সব থেকে বেশি বড় বড় কাজ করেছি। সে কি? আমি এটুকু বলতে পারি, আমার শুরুতে যে অত বড় লেভেলের কাজ করেছি, আমি জানি না কলকাতার কোনো শিল্পী করেছে কিনা। মানে আমি প্রথমের দিকে কাজ করতাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, আমি বম্বে কাজ করতাম, নাগপুর কাজ করতাম, এবং টাটা সব থেকে বেশি কাজ করেছি। এগুলো কি পুজো? একদম পুজোয়, পুজো বা বিভিন্ন ইভেন্টে কাজ করেছি। হুম, নাগপুরে একটা গণনা ক্লাবের কাজ করেছিলাম, বাহ! 31st-এ। ওই সময় যা বাজেট ছিল কলকাতায়, এখন ওই বাজেটের কাজ হয় না। সে কি? মানে আজ থেকে বোধহয় 20 বছর আগের কথা বলছি। হ্যাঁ। মানে আমি যখন টাটায় লাস্ট 7 লক্ষ টাকা বাজেটের কাজ করি, তার 1 বছর পরে সুরুচির কাজ করেছি 4.5 লক্ষ টাকা। যখন সুরুচির পুজোটাই ছিল কলকাতার সব থেকে সেরা পুজো। বলে আমার লাইফে কিন্তু আমি এখন যে বাজেটে কাজ করছি বা যে বড় পুজো করছি বা যে বড় লেভেলের কাজ করছি, তার হুম, থেকে হুম। অনেক বড় বাজেটের কাজ আমি আগে করেছি, প্রথম লাইফে করেছি। এখনো সেই ধরনের কাজ মাঝে মাঝে কিছু করতে হয় আমায়, সেটাও করি। তবে সেগুলো পুজো ওরিয়েন্টেড নয়। সেগুলো অন্য কাজ। হ্যাঁ, ঠিক। আপনি বাজেটের কথা বললেন। আহ এরকম কানাঘুষো শোনা যায় আর কি, যে আপনার আপনি বা আপনার ধারণা
পরিস্ফুটনের জন্য বা কোনো ক্লাব কিংবা সংস্থা যদি আপনাকে নিয়ে কাজ করে তাহলে বাজেটটা একটা ম্যাটার করে, এটা কি সত্যি? মানে না না, একেবারেই না। আপনার সাথে আমি বোধহয় কলকাতায় সব থেকে কম বাজেটে কম মানে ক্লাবের কাছে ক্লাব এটা মনে করে যে আমাকেই বোধহয় কম বাজেট দিয়ে বেশি কিছু পাওয়া যায়। আমার এটা বিশ্বাস, এবং যাদের আমি কাজ করি বোধহয় তারা এটা উপলব্ধি বলেন। করে। তার একটা কারণ আছে। আমি কম পয়সা নিয়ে বেশি কাজ কোথা থেকে করছি? আমি তো জাদুকর নই। ঠিক। আহ বিষয়টা হলো এরকম যে আমি যে কাজটা করি আমি একটা অন্য ফরমেশনে কাজ করি। আমাদের অনেক শিল্পীরা আছে যারা তারা ক্লাবের খরচের দায়িত্বটা ক্লাবের ওপরেই রেখে দেয়। আমি সেটা করি না। আমি একটা কন্ট্রাক্টে যাই এবং সেখানে বেশি কম যাই খরচ হোক না কেন সেটা আমি নিজে হাতে করি। ক্লাবের সঙ্গে যে কন্ট্রাক্টটা থাকে সেটা আমি সেটুকুই আমি চার্জ করি, এবং এটা করতে পারি তার কারণ এই পুজোটাকে আমি সেকেন্ড টাইম কোনো জেলার কাজে ব্যবহার করি, একাধিকবার ব্যবহার করি। ফলে কি হয়, সেখান থেকে সামান্য কিছু হলেও আমাদের আর্নিং হয়, হ্যাঁ। যেটা সেই বেনিফিটটা কিছুটা হলেও আর্থিকভাবে আমরা ক্লাবকে দিতে পারি। আমি কলকাতার অনেক পুজোকে দেখেছি যে প্রথম মানে পুজো হয়ে যাওয়ার পর বলে যে আমাদের পুজোটা বিক্রি করে দেবো, কাউকে দেখো না কম পয়সায় দিয়ে দেবো। হ্যাঁ। কয়েকদিন পরে বলে পয়সা দিতে হবে না, কেউ যদি খুলে নিয়ে যায়, তাও কেউ যখন নিয়ে যায় না আবার বলে যে দেখো না যদি আমরা কিছু পয়সা দিচ্ছি খুলে নিয়ে যাক। আমাদের ক্ষেত্রে এটা নয়। তো আমরা পুজো শেষ 7 দিনের মধ্যে মাঠ ফাঁকা করে দিই, আবার একটা পুজো ইনস্টল করি। এবং আমার লাইফে যারা চন্দননগরের পুজো দেখেন তারা ভালো করে জানেন আমরা একটা পুজো প্রতি বছরই প্রায় করি, যেটা হচ্ছে খুব বেশি হলে 1.5 থেকে 2 দিন সময় নিয়ে একটা যত বড় কাজ হোক নামিয়ে দিই। এটা প্রতি বছর প্রায় চন্দননগরের রেকর্ড, এবং চন্দননগরের যারা পুজো করেন বা দেখেন তারা এই সম্পর্কে ধারণা আছে তাদের। চন্দননগরের হ্যাঁ, তারা জগদ্ধাত্রী জানেন পুজো। যে আহ, একটা পুজো এবারে গৌরাঙ্গ কুইলা এটা করবে, আর সেটা হচ্ছে ওই সকলের উদ্বোধন শুরু হয়েছে, গৌরাঙ্গ কুইলা শুরু করবে, আবার ও টাইমে উদ্বোধন করতে দিয়েও দেবে। এটা প্রায় হয়, এটা সবাই জানে। আহ, এটা মানে এটা আমাদের এরকম একটা সিস্টেম আমরা তৈরি করে ফেলেছি। তবে উম, একটা জায়গায় আমি খুব অহংকারী, আমি বলবো সেটা তাই? জেলার পুজোকে বোধহয় আমি একটু বাড়তি সমৃদ্ধ করেছি। আমি জানি না আর কারো পুজো আমি জেলায় দেখতে পাই না সেভাবে। আহ, লেকপল্লী সোমনাথ একদিন আমার সাথে ছিল। হুম হুম। তো একটা কার্তিক পুজো জাজ করতে গেছি মগরাতে। তো সেদিন লোপাদি আছে, লোপামুদ্রা মিত্র আছে আমার সঙ্গে জাজ করছেন, মল্লারদা আছে, মল্লার হুম আমাদের হুম। মল্লার ঘোষ। তো সেখানে প্রত্যেকটি পুজোতে যখন আমরা যাচ্ছি ভিজিট করতে, সেখানে কয়েকটি ছেলে দেখি তারা গিফট ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমার ধারণাই ছিল না এই অভিজ্ঞতাটা ওখানে গিয়ে আমার হবে। তো প্রথমটা বুঝতে পারিনি যে কি হচ্ছে, পরে জানলাম যে তারা বলছে দাদা আপনার সঙ্গে আমাদের কথা হয়। আমি বললাম হ্যাঁ আমি ফোন করি, আপনার সঙ্গে কথা হয়, আমি এই নাম, আমি নাম কারোরই নাম জানি না, মনে করতে পারছি না। হ্যাঁ, আমাকে চিনতে পারছেন, আমি ফোন করি আপনাকে। মানে তারা ওই মণ্ডপগুলো বানিয়েছে এবং সবগুলোই ম্যাক্সিমাম আমারই অনুকরণ। মানে বাহ। তো স্বাভাবিকভাবে আমি তাদের চিনতাম না, তারা সবাই আমাকে রিসিভ করার জন্য বা আমাকে কিছু দেওয়ার জন্য তারা ওয়েট করছে। ভালোবাসা। হ্যাঁ, তো লোপাদি বা মোল্লাদা অবাক হয়েছিল যে গৌরাঙ্গকে এতটা আহ, এখানে আলাদা করে একটা রেসপেক্ট দিচ্ছে, সেটা ভেবে তারা অবাক হচ্ছিল। যাই হোক, এরকম অনেক গল্প আছে, এবং মেদিনীপুর মানেই কিন্তু ডেকোরেটর শিল্প। আগে হুম। কলকাতার প্রায় 95% পুজো বোধহয় মেদিনীপুরে ডেকোরেটর করতো। এখন তারা সারা ভারতবর্ষ জুড়ে যত ডেকোরেশন হচ্ছে সেগুলো কিন্তু মেদিনীপুরেরই ডেকোরেটর, হুম। এবং সেখানকার 90% কাজ কিন্তু আমারই কাজের কপি। এবং আমি যে ম্যাটেরিয়ালস ব্যবহার করছি, আমি যে পদ্ধতিতে কাজ করছি, সেম তারা সেটাকে ফলো করছে এবং তারা সেগুলো ইনস্টল করছে। তার একটা বিশেষ কারণ আছে। তার কারণ হচ্ছে যে আগেকার দিনে যে মণ্ডপগুলো হতো বাঁশ কাপড় কাঠ দিয়ে, সেগুলো আবার ভেঙে ফেলতে হতো, নতুন করে আবার বানাতে হতো। হুম। কিন্তু আমি মণ্ডপকে কত সুন্দরভাবে ফোল্ডিং করা যায় এবং সেটাকে খুব দ্রুত আবার একটা জায়গায় ইনস্টল করা যায়, এই কনসেপ্টটা
আমি চালু করেছি, যেটা কিন্তু খুব কম লোক বোধহয়, আমি আছে কিনাও জানি না, ইদানিং বিমান করছে দেখছি, কিছুটা সুব্রতদাকেও করতে দেখছি। আর আমার এই পুরো যে ফোল্ডিং বিষয়টা, এইটা আজকে কিন্তু মিদনাপুরের সব ডেকোরেটর করছে, বাহ, ফলে তারা অনেকটাই বেনিফিটেড। এবং তারা কিন্তু তাদের সেই মানে আমার প্রতি তার সেই ভালো লাগাটা বহুবার আমাকে নানানভাবে জানিয়েছে। এবং আমি এটা ভেবেও আমার ভালো লাগে যে একটা ইন্ডাস্ট্রি আজকে তাদের কাছে কাজটা অনেকটা সহজ হয়েছে আমার জন্য। আপনাদের সবসময় আমরা সমস্ত ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, এন্টারটেনমেন্ট জগতে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, তারাও বলেন যে বাংলায় ফিল্মের বাজার দর অত ভালো নেই, এবং পরিচালকরা বলেন যে প্রডিউসারের বাজেট নেই। আমি আপনাদের ইন্ডাস্ট্রির কথা জিজ্ঞেস করি, বাজেট আছে? ক্লাব সংস্থা, আপনি তো এত বছর ধরে, 25 বছর ধরে আহ, শিল্পকে ফুটিয়ে তুলছেন। পুজোর বাজেট যা আছে সারা ভারতবর্ষের তুলনায় খারাপ না, ভালো। আচ্ছা, কিন্তু যে বাজেট যে ক্লাব দিচ্ছে প্রাইজের কারণে তাদের এক্সপেকটেশনটা অনেক বড়, বাজেটের তুলনায় অনেক বড় এক্সপেকটেশন থাকে। যে ক্লাব 10 লাখ টাকা দিয়ে পুজোটা করছে, সেও কিন্তু 1.5 কোটি টাকার পুজোটার সঙ্গে বা 2 কোটি টাকার পুজোটার সঙ্গে লড়াই করার জন্য প্রাইজে নাম দিয়ে বসে আছে। ফলে তাদের এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে আছে। সেক্ষেত্রে অনেক সময় শিল্পীদের, শুধু আমার নয়, প্রায় প্রতিটি শিল্পীদের চাপ আছে একটুখানি, যে কাজটা করার পরে ক্লাবকে কতটা খুশি করতে পারবে। আসলে আহ, এটা এক রকমের না, এই প্রাইজের ভালো দিকের সাথে সাথে মন্দ দিকও বটে। তাই? তো হ্যাঁ, আসলে আমার মনে হয়, আমি সিটি কেবিলের মাধ্যমে আগে বলেছি, আবার সিটি কেবিলের মাধ্যমে আবারও বলছি, যারা প্রাইজ দেন তাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, প্রাইজ ঘোষণা হোক পুজোর শেষে, পুজোর মধ্যে নয়। তার কারণ হচ্ছে এটা উৎসব, এটা সব মানুষ আনন্দ করতে চায়। একটা কোম্পানি 3টে প্রাইজ দেয় বা 5টা প্রাইজ দেয়, তারা নাম নিয়ে নেয় 200 ক্লাবের। তো যখন 200 ক্লাব তারা প্রাইজ পেল না, তারা হতাশায়, এই উৎসবের আনন্দে তাদের ভাটা পড়লো, এই কনসেপ্টটা একেবারেই আমার কাছে ঠিক নয়। আপনারা নিশ্চয়ই তাদের আহ আহ মানে প্রাইজ দেবেন? প্রাইজ দেবেন, এবং সেটা যদি উৎসবের শেষে দেন, তারা অন্তত আনন্দটা সবাই করে নিতে পারছে। ঠিক। তারা প্রাইজ পেলো, লাস্টে পেলো। কারণ কি হচ্ছে, যারা দর্শক আসছে তারা শুধু ওই প্রাইজ দেখে আসছে না, তারা একটা ভালো কাজ শুনলে আসছে। হুম, আমিও তো এমন কোনো প্রাইজ নেই যেটা আমি 4বার পাইনি, এটাই তো সব সত্যি। পুরস্কারই তো পেয়েছি। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যেই কাজটা আমার অত প্রাইজ পায়নি, সেই কাজটা কিন্তু সারা কলকাতাকে এক জায়গায় জড়ো করে দিয়েছিল। আমি যদি বলি আমার আন্দামানের কাজ, গোটা মানে একটা 14-15 ফিটের রাস্তা, হুম, মানুষ তার নিজের বাড়িতে ঢুকতে পারছে না, পুলিশের জামাগুলো মানে 5 মিনিটে ভিজে যাচ্ছে। একজন পুলিশ আমাকে মজা করে বলছে, শুনুন, সামনের বছর যেখানে এই কাজ করবেন আমাদের পারমিশন নিয়ে করবেন। আমাদের অবস্থাটা দেখে বুঝতে পারছেন? হ্যাঁ, এরকম ভাবে আপনি কি করেছেন বলুন তো? তো আইডি তোলের মণ্ডপ, হ্যাঁ, দ্বিতীয় দিন বলছে অতল জলের আহ্বান, যেটা সমুদ্রের তলা নিয়ে কাজ করেছিলাম, দ্বিতীয় দিন পুলিশ বলছে মণ্ডপের ফন্ট পুরোটাই উড়িয়ে দিতে হবে, বাইরে থেকে যাতে ঠাকুর দেখা যায়, ভেতরে ঢোকার সুযোগ রাখা যাবে না, কারণ এই ভিড় আমরা সামলাতে পারবো না। আমি জানি না কলকাতার ইতিহাসে এই ঘটনা কোথাও আছে কিনা। আপনার তো নিশ্চয়ই তখন হ্যাঁ, কষ্ট লাগে। বোসপুকুরের ভাঁড়ের মণ্ডপ, যার সঙ্গে আমি যুক্ত ছিলাম, হ্যাঁ, সেই পুজোর মণ্ডপটাও কিন্তু বড় বড় প্রাইজ দেওয়া হয়নি তাদের। পরবর্তীকালে যখন সেটা ইতিহাস হতে চলেছে, তখন হ্যাঁ, লজ্জায় বড় বড় কোম্পানিগুলো, যাদেরকে সব থেকে বড় পুরস্কার দেওয়া হয়, তারা লাস্টে গিয়ে একটা স্পেশাল প্রাইজ দিয়ে আসে, ঠিক, যে এটা আমরা দিয়ে গেলাম। ততক্ষণে কিন্তু প্রাইজ ঘোষণা করে দেওয়া হয়েছে, ঠিক। তার মধ্যে কিন্তু সেই পুজোটা ছিল না। ফলে উৎসবের সঙ্গে প্রাইজ ওতপ্রোতভাবে জড়িত এটা আমি মনে করি না। কিন্তু এটা মানতে হবে যে উৎসবটা পাবলিকের, প্রত্যেকটা মানুষ আমাদের পারিবারিক জীবন যন্ত্রণার গল্প ভোলার জন্যই কিন্তু আমরা উৎসবে উৎসবে বেরিয়ে আসে। পড়ি, সবাই আনন্দে মেতে উঠি। সেখানে একটা প্রাইজ প্রত্যাশা করে আমি নাম দিয়েছিলাম, যখন শুনলাম আমাকে বাদ দেওয়া হয়েছে, তখন আমার কাজটা ভালো হোক বা মন্দ হোক, আর আমরা না সবাই হতাশায়, বিশেষ করে ক্লাবগুলো হ্যাঁ, হ্যাঁ, হতাশায়, একটা ম্লান হয়ে গেল পরিবেশটা তাদের মতো।
দর্শক ঠাকুর দেখছে, এনজয় করছে, ঠিক আছে, কিন্তু তাদের মুখগুলো শুকিয়ে গেল। উৎসবের দিনে এই দৃশ্যটা বোধহয় না থাকলেই ভালো হয়। প্রাইজ দেওয়া হোক না, শেষে দেওয়া হোক। আমি তো সিটি কেবিলকে লাস্টে পুরস্কার ঘোষণা করতে দেখেছি। আমরা জানতে পারি অনেক পরে। আমি এটাকে একদম মানে সিটি কেবিলে বসেছি তাকে তার প্রশংসা করার জন্য বলছি না। আমি এখনই আমার মনে হলো যে আপনাদের পুরস্কারটা অনেক পরে ঘোষণা করা হয়, কিন্তু বহুবার আমি এটা বলেছি, উৎসবের মধ্যে প্রাইজ প্রাইজ ঘোষণা দেবে না। নয়। আপনারা যাকে খুশি প্রাইজ দেন, যা খুশি করুন, উৎসবে মানুষকে সমানভাবে আনন্দ করতে সুযোগ দেন। তাহলে কি হবে, সত্যিই যদি ভালো কেউ কাজ করে তাকে আপনি বলার পর কেন মানুষ যাবে? ঠিক। মানুষ তো কলকাতায় জেনে যাচ্ছে, আজকে জানার অসংখ্য মাধ্যম আছে। ঠিক। মানুষ ঠিক খবর পেয়ে যায়, আমার কাজগুলো কাউকে বলতে হয় না, সবাই জেনেই চলে গেছে ওখানে একটা ভালো কাজ হয়েছে। হ্যাঁ, আমি বহু কাজ আমার দেখেছি যে সেই কাজটা দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে। আজকে ত্রিধারা, আমি জানি না এত ভিড় কারো হয় কিনা, আজও সেই ভিড় তারা ধরে রেখেছে। আমার কয়েকটা কাজ একেবারে বান ভাঙা ভিড়। তো ঠিক। সেই কাজগুলো তো প্রাইজ নেই। আচ্ছা, আপনি প্রাইজের কথা বলছেন। আহ, আমি শুনেছি বা অনেক শিল্পী বলেওছেন যে একটা প্রাইজের এক্সপেকটেশন থাকে, সেখানে শিল্প সত্তার সাথে সাথে আরো অনেক কিছু বিষয়ও চলে আসে। সত্যি কি এরকম ক্লাবের তরফ থেকে আপনাদের একটা প্রাইজের অ্যাসুরেন্স দিতে হয়, বা এরকম কি কখনো হয় যে আহ, আপনি করছেন, আমরা এক্সপেক্ট করছি যে আপনি এতগুলো প্রাইজ পাবেন, এটা কি এক্সট্রা হেডেক অ্যাজ এ শিল্পী হিসাবে বলুন? মানে যে বাবা বলছে, যাই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, আমার একটা সন্তান দরকার। সেও মনে মনে ভেবে রেখেছে ছেলেটা যদি হয়। এখন মানে মানুষের এরকম একটা কালচার হয়ে গেছে আর কি। হ্যাঁ, মুখে বলছে আমার যাই হোক আমার একটা সন্তান দরকার বাড়িতে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মনে মনে ভাবছে ছেলেটা যদি হয়। এরকম হয়ে গেছে, মানে ঠিক পুজোটাও এরকম হয়ে গেছে। তো একটা ভালো কাজ করো, হ্যাঁ, কিন্তু বলছে আবার নামটা জমা দিচ্ছি তো এক্সপেকটেশনটা আছে বলেই। হ্যাঁ, তখন যখন এক্সপেকটেশন আছে, যখন না পাচ্ছি, তখন তো একটা হতাশা থাকছেই। তখন আপনাদের উপর কি একটা চাপ হয় দেখুন, অ্যাজ এ আমি আর্টিস্ট, আমি শিল্পী বহু হিসাবে? মঞ্চে দাঁড়িয়ে বলেছি, এবং একটি বড় প্রাইজ নিতে গিয়ে তারা মাইক্রোফোনটা ধরিয়ে দিয়ে বলেছিল আমায় যে কেমন লাগছে আমাদের প্রাইজ পেয়ে। ন্যাচারালি সবাই যেরকম দারুণ আপ্লুত, অনেক কিছু বলে, ভেবেছিল হয়তো আমিও সেটাই বলবো। কিন্তু আমি যেটা বলেছিলাম সেটা এই কথাটা ছিল, আমি বললাম বিশ্বাস করুন, আমি আমার কাজ শেষ করে যতটা আনন্দ করেছিলাম তার থেকে একটু বেশি আনন্দ পাচ্ছি না এই প্রাইজটা হাতে নিয়ে। যদি একটু বেশি আনন্দ পাই তাহলে আমি নিজেকে ঠকাচ্ছি। তার কারণ হচ্ছে আমি আমার কাজ করেছি, তিনখানা কাজ করেছি, আমি কাউকে ফার্স্ট করেছি, কাউকে সেকেন্ড করেছি, থার্ড করেছি। হুম। এবার আমি যে কাজটাকে, আমার কাজটাকে থার্ড করেছিলাম, কেউ এসে ফার্স্ট করে গেল, আমি সেটা নিয়ে আনন্দ করছি। আমি যাকে ফার্স্ট করেছিলাম কেউ এসে তাকে প্রাইজ দিল না, দুঃখ পাচ্ছি। তাহলে তো প্রথম কথা হলো আমি নিজের বিচারকে অসম্মান করছি। তো প্রথম কথা হলো যে আমার নিজের জায়গায় তো আমি সৎ থাকতে চাই। এই কাজটা করে যতটা আনন্দ পেয়েছিলাম, আজও ঠিক আনন্দ পেয়েছি। স্বীকৃতি পেলে ভালো তো লাগেই। তো সেই স্বীকৃতি পাওয়ার ভালো লাগাটা ভালো লাগছে, আপনারা আমাকে স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু এই কাজটা আপনি দেওয়ার পর মনে হচ্ছে আমি আর দারুণ কিছু করেছি, তা হুম, হুম। কিন্তু একেবারে না। এটা আমি একদম মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম। তো আমার কাছে এরকম আবেগে ভেসে যাওয়ার কিছু নেই। প্রথম কথা বলি, আপনি খুব বাস্তববাদী না? হ্যাঁ, বাস্তববাদী। এবং এবং আমি যদি খুব ভুল না পড়াশোনা করে থাকি, বাস্তববাদী তো অবশ্যই। তার সাথে কিন্তু আপনি বাণিজ্যিক দিকটাও দেখেন। একদম আমি এটাই বলতে চাইছি, আজকে যে কাজটা আমি করছি এটা শিল্পী গৌরাঙ্গের কাজ নয় তো। তাহলে? এটা আমার একটা, এখানে আমাদের একটা টিম ওয়ার্কের কাজ। আচ্ছা। আমি যখন একটা পেন্টিং করছি সেটা শিল্পী গৌরাঙ্গের কাজ, আমি একটা কালচার করছি সেটা শিল্পী গৌরাঙ্গ কুইলার কাজ, এটা গৌরাঙ্গ কুইলার টিম ওয়ার্কের কাজ। এটা আমার মতো হবে না, এখানে অনেক কম্প্রোমাইজ থাকবে। এখানে একটা বাজেট ফ্যাক্টর আছে, সেখানকার লোকেশনের একটা, পরিবেশের একটা ফ্যাক্টর আছে, হুম। ওয়েদার একটা ফ্যাক্টর আছে। আমি যে কনসেপ্ট নিয়ে কাজ করছি, আমি যাদের নিয়ে কাজ করছি তাদের ক্যাপাসিটি একটা ম্যাটার করে। ফলে কি হচ্ছে, এবং এই জায়গায় আমি অনেক বেশি দুর্বল, আমি এটা স্বীকার করে নিচ্ছি। কারণ আমার যেসব বন্ধুরা কাজ করে হুম। তাদের সঙ্গে আর্ট ফিল্ডের অনেক লোকজন আছে। আমার তো যে লোকটা ধান বনে, যে লোকটা মাটি কাটে, যে লোকটা সাধারণ রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত, তারা আছে আমার সঙ্গে। সাধারণ বিয়েবাড়ির ডেকোরেটরে যারা কাজ করে তারা আছে আমার সঙ্গে। ফলে এখান থেকে যদি কেউ মনে করে যে একটা মূল স্কিমের ফাইন আর্টের একদম নিট অ্যান্ড ক্লিন আমি একটা কাজ এক্সপেক্ট
করবো, গৌরাঙ্গ কুইলা কোনোদিন সেটা দিতে পারবে না। পুজো মণ্ডপে কথা আমি একদম স্বীকার করছি অন ক্যামেরা, এটা কোনোদিন গৌরাঙ্গ কুইলা দেয়নি আর দিতেও পারবে না। তার কারণ একটাই, যে আমরা একটা পরিস্থিতিকে সঙ্গে নিয়ে কাজ করছি, সেখানে শিল্পী গৌরাঙ্গকে একক পাওয়া যাবে না। যদি পেতে হয় তাহলে আমার কোনো স্লো এক্সিবিশনে যেতে হবে তাকে। আচ্ছা, সেখানে আমি পপার আছি, একাই আছি। রাইট। এটা খুব আপনি প্র্যাকটিক্যাল বিষয়। এবং কমার্শিয়াল দিকটা যে বলছি আমি আপনার আমি আমি কমার্শিয়াল পুজোয় দিকের শুধু কথা কাজ কেন আপনাকে লোক, বললাম, আমি পুজোয় বিজি নয়, পুজোর পরে বেশি বিজি। সে কি? আমাদের পুজো শিল্পীরা পুজোয় বিজি, হ্যাঁ, আমি পুজোর পরে বেশি বিজি। কি করেন পুজোর কারণ পরে? আমরা সারা বছর কাজ করি, সারা বছর হিউজ পরিমাণ কাজ আমাদের করতে হয়, এবং আমাদের সঙ্গে হিউজ ছেলে আছে যারা সারা বছর কাজ করে। কিন্তু আর যারা অনেকেই কাজ করে তাদের তো পুজোর পরে তারা নিজেরা একক কাজ করে, তাদের সঙ্গে কেউ কাজ করে না। তো এটা তো নয়, আমাদের তো টিম ওয়ার্ক হোল সিজন, এবং হোল সিজন নয়, ওভারনাইট। হ্যাঁ, তো ফলে কি হচ্ছে, আমাদের তো জীবন জীবিকা রুটি রুজি ইএসআই পিএফ আরো অন্য শিল্পী স্টাফের আছে বলে আমার তো জানা নেই। হ্যাঁ, রাইট। গৌরাঙ্গ কুইলের স্টাফের আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার স্টাফের ইএসআই ইএসআই পিএফ আছে, কারণ আমরা হোল সিজন কাজ সারা। আপনার কতজন স্টাফ? দেখুন, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে হুম, অনেক রয়েছে। মানে একটা হচ্ছে প্রত্যক্ষ কাজ করছে, পরোক্ষ কাজ হুম, করছে, মানে যাদের ইএসপিএফআই প্রত্যক্ষ। আছে ধরে নিলাম, এই হ্যাঁ, এই সংখ্যাটা কত? হ্যাঁ, এই সংখ্যাটাও শখানেক হবে। শখানেক? হ্যাঁ, তার উপরে তো এটা বেশি আছে। কোম্পানির থেকে কম নয়। হ্যাঁ, হ্যাঁ, একদম তাই। তো গৌরাঙ্গ কুল্লা তো তাহলে শিল্পীর সাথে সাথে বাণিজ্যিক মানুষ অনেক বেশি। মানে একজন তো আর্টিস্ট, একদম আমি তাই এর আগেও অনেক অবশ্যই হয়েছে। মানে মানে এটাতে কিন্তু আপনাকে আপনার আপনার যেমন আপনাকে যেমন অনেকেই এখন ভা- আমার কাছে শিল্পটা শুধু প্যাশন বা সৃষ্টির জায়গায় নেই, দায়িত্বের জায়গাতেও চলে এসছে। ভীষণভাবে দায়িত্বের জায়গায় আছি আমি এটা। এবং আহ, দেখো, আজকে যখন আমরা এখানে এসে কাজ করছি, আমাদের প্রত্যেকের ফ্যামিলি কিন্তু বাড়িতে, হুম, তাদেরও প্রত্যাশা আছে। পরিবার ছেড়ে আমরা এখানে এসেছি, তাদের কিছু প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো পূরণ হওয়ারও প্রয়োজন আছে। আমি আজকে একটা ছেলেকে ডেকে নিলাম কাজকে, তার কাজটা পছন্দ হলো না, তুমি চলে যাও, আরেকজন আসবে। আমার টিমে তো এটা নেই। সে যতটুকু পারে সারা বছরই করছে, কেউ বেশি পারে, কেউ কম পারে, সে সবসময় আছে, করছে। রাইট। আমি ফলে দায়িত্বের জায়গাটা তৈরি হয়েছে এখন। আমি সবার হয়ে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আপনাকে নিয়ে কাজ করার তো বহু মানুষের ইচ্ছে, বহু ক্লাবের ইচ্ছে, বহু সংস্থার ইচ্ছে। গৌরাঙ্গ কুল্লাকে নিয়ে কাজ করতে চায়, তার জন্য কোন কোন বিষয়গুলো থাকতে হবে যে কারণে গৌরাঙ্গ কুল্লা কাজ করতে রাজি হবে? আমি দুটো গল্প বলবো এখানে। সেটা হচ্ছে যে, আগে ক্রাইটেরিয়াটা বলে দিন যে এই বিষয়গুলো আপনি দেখেন। আমি বলিনি, আমরা এত কিছু নেই, জাস্ট খোঁজ নিই সেখানে কোন শিল্পী কাজ করছিল, আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করি কাজ করার পরিবেশ আছে, আচ্ছা। তোমার টাকাটা পেয়েছো। এটা আমি আজ পর্যন্ত কাজ করতে গিয়েছি, আগের আর্টিস্টকে ফোন করিনি, আমার লাইফে হয়। ও, আমি যদি কেউ কমপ্লেন করে আমাকে, আমি সরাসরি সে অন ক্যামেরা কমপ্লেন করুক, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তার টাকা পাইয়ে দেওয়ার আমার কোনো দায়িত্ব নেই। কিন্তু আপনি কিন্তু খবরটা কিন্তু আমার একটা মানে এথিক্স আপনার কাজে। এটা এথিক্স, যে আমি তাকে বলবো বা কমিটিকে বলবো যে কেন এটা করছেন আপনি, দেন একজন শিল্পীকে আপনি এভাবে কেন ডিপ্রাইভ করবেন, বুঝিয়ে বলে তাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হ্যাঁ, করব। হ্যাঁ। এটা হয়েছে প্রত্যেকটি ক্লাবে, দেখি বাকি থাকে আমি বলি যে এটা করিয়ে দেওয়া হয়, কিন্তু প্রত্যেককে আমি ফোন করি। এটা আমার এথিক্স। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কোনো ক্লাবে যাওয়ার পর সাধারণত খুব একটা ক্লাব আমাদের ছাড়েও না। কলকাতায় বোধহয় 12 বছর একই ক্লাবে কাজ করার রেকর্ড বোধহয় আমারই আপনার আছে। আছে। হ্যাঁ, তো চন্দননগরে যাদেরই করছি তারা ছাড়ছে না, বাকিরা সবাই বলছে করো করো, আরে বল কোথায় যাব, তারাই ধরে বসে আছে, যেতে পারছি না। চন্দননগরে কয়েক বছর একটা করে কাজ করেছি, যেটা একেবারে ন্যূনতম, হয়তো গাড়ি ভাড়ার সামান্য পয়সা নিয়ে। ও, সেটা আমার কি না, আহ, একটি ক্লাব 4 বছর আগে অ্যাডভান্স করেছিল। তো বাড়িতে গিয়ে অ্যাডভান্স করেছিল, তারা তাদের মধ্যে একজন বলেছিল যে এ রিক্সা চালায়, আপনার খুব ফ্যান, ও কতদিন থেকে পয়সা জমাচ্ছে, আমাদের বলছে যে জুগলি বছরে অন্তত গৌরাঙ্গ কুইলাকে নিয়ে
বলছি আজকে আমরা যখন অ্যাডভান্স করতে আসবো, তো ও বললো আমি যাবো, আমার বাড়িতে এসছে। তো আমি বাজেটের কথা বলতে হবে, 4 বছর আগে এসছো, কি বাজেট বলবো? ওই দিন তোমাদের যা পারমিট করবে তাই দিয়ে আমি নিয়ে নেবো। মানে আপনি কোনো বাজেট বলেন? না, ওরা ওদের সেইবার থেকে প্রতি বছর একটা ছোট ছোট ক্লাবে আমি প্রায় বছর 4-5 বছর অল্প বাজেটে যারা পুজো করে তাদের দিয়েছি। মানে আমার খরচাটাও হয়তো তাতে ওঠেনি, এটা একটা বিষয়। চন্দননগরে আমি ক্লাবের নামটা বলবো না, যেহেতু এটা একটা হুম অন্যরকম গল্প হুম হুম বলছি। লেকটাউন অধিবাসী বৃন্দে আমি কাজ করছি। হুম জুটের মণ্ডপ তখন হয়েছে আমার, হুম সেই কাজটা খুব পপুলার। দর্শকের পপুলার হয়েছিল কাছে। তো চন্দননগরের একটি ক্লাব এসে বসে আছে যে, দাদা আমাদের এই কাজটা দাও। আমি বললাম, আরে ভাই আমি এটা তমলুকে কথা দিয়ে দিচ্ছি, আমার নিজস্ব ক্লাব, সেখানে নিয়ে যাব। আর এটা আমি দিতে পারবো না, আমি কোথায় আমার কাছে আর কোনো কাজ নেই। হুম আর সে প্লিজ দাদা করে সকাল থেকে বসে আছে, 3টে বেজে গেছে। আমি বললাম, আরে ভাই টিফিন ফিফিন খাও তোমরা। সে কিছু খেতেও চাইছে না, বসে আছে। আমি কি বলি, এ কি পাগল নাকি রে ভাই, আমার কাছে কোনো কাজ নেই, আমি দেবো কি করে? এভাবে হয় নাকি? ইন দ্য মিন টাইম চন্দননগরে আরেকটি পুজোর কাজ হুম আগেও করেছি, সেই বছরও সেই বছরও অন্য একটা কাজ নিয়ে যাব, কথা দেওয়া আছে। তো তাদের একজন ওই সাজ টাজ কি হবে না হবে হুম ফোন করেছে। তো ফোন টোনে কথা বলার পর আমি বললাম, আরে দেখো তোমার ওখানকার একটা পুজো কমিটি এসছে, আমি চিনি না। আর কেউ পাগল দেখুন, সকাল থেকে বসে আছে, তাদের বোঝাচ্ছি যে আমার কাজ করার অপশন নেই, তারা বসে আছে সকাল থেকে এখানে যেন বসে আছে। বলছে না দাদা কিছু একটা করে দেন। কোথাকার? আমি বললাম কি বললো, ক্লাবের নামটা বলছি না। বললো, ও বাবা ওদের, আরে তুমি খবরদার করো না, ওদের সকলের কাছে আর্মস থাকে, আর ওরা সব ওই চোলাই মদের ব্যবসা করে। মানে তাদের সম্পর্কে একটা নেগেটিভ কথা। নেগেটিভ, মানে কিছু বাস্তবতাও ছিল। ওকে। তো যে হ্যাঁ ওরা এই ব্যবসা করে, এই সব ওদের ওখানকার ব্যাপারটা এরকম, এরকম একটা পুজো, খবরদার যাবে না তুমি, পুরো এরকম একটা পরিবেশের মধ্যে পড়ে যাবে। তো আমি বললাম, আচ্ছা তাই, ঠিক আছে। ফোনটা রাখলাম, রেখে ওদেরকে ডাকলাম। ওরা বসে আছে তখন। আমি বললাম, ভাই তোমাদের উদ্বোধন কবে? বললো, আমরা তো পঞ্চমীতে করি, আপনি যদি বলেন আমরা সপ্তমী পর্যন্ত করেন, আমরা রাজি আছি। তো আমি বললাম, আমি খুব চেষ্টা করব যে আমি চতুর্থীর দিন আমার তমলুকে খুলে ষষ্ঠীর দিন তোমাকে দুপুরের মধ্যে হ্যান্ড ওভার দেওয়া। তমলুক থেকে প্যান্ডেল চন্দননগরে আসবে হ্যাঁ এত ফাস্ট? বলছি। তো তৃতীয়ার দিন প্যান্ডেল থাকবে, চতুর্থীর দিন রাতে খুলবো। আচ্ছা। রাতে খুলে আমি বললাম পঞ্চমীর দিন করে তোমাকে আমি ষষ্ঠীর দিন দুপুরের মধ্যে হ্যান্ড ওভার যদি দিই হবে। ছেলেগুলো ভাবছে যে সকাল থেকে বসে আছি, না ছাড়া একবার হ্যাঁ বললো না, নানান অসুবিধার কথা বললো, হঠাৎ করে বলছে যে কাজটা করবো, বাজেট নিয়েও কোনো কথা বলছে না। আমি বললাম ঠিক আছে, তোমরা যাও আমার ম্যানেজমেন্টের লোকের সঙ্গে টাকা পয়সা নিয়ে কথা বলে নাও, কাজটা তোমাদের করে দাও। বলছি দাদা সত্যি করে দেবেন? আমি বললাম হ্যাঁ, বললাম তো করে দেবো। আমি বললাম, আমার ছেলেটাকে বললাম যে ওর সঙ্গে কথা বলে নাও, টাকা পয়সা কি দিতে পারবে না পারবে তোমরা কথা বলে নাও, এটা আমি বলি না, ওরা বলে, আমি বলে না। বলছি দাদা শিওর করে দেবেন তো? আমি বলি আরে করে দেবো বললাম। তো ওরা হঠাৎ হচ্ছে কি হলো, হঠাৎ করে হ্যাঁ বলছে। তো আমি বললাম তোমরা টাকা পয়সার কথাবার্তা বলে নিয়ে আমার সঙ্গে একদিন তোমার ওখানে মিটিং ডাকবে, আমি যাব। এবার ওদের কমিটিতে মিটিং ডাকলাম, ডেকে আমি বললাম যে তোমাদের সম্বন্ধে এরকম বলছে লোকে কেন? তো আমি যদি সত্যি, আমি এই জন্যই এসেছি তোমার এই পুজোটা করতে, যে মানুষের ধারণাটা বদলে দিতে চাই, যে তোমরাও পারো একটা ভালো পুজো করতে, তোমরাও সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে একটা পুজো করতে পারো, তোমরাও একটা শৌখিন বা সামাজিক ভাবে হুম পুজো একটা প্রেজেন্ট করতে পারো। এটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে। তোমাদের ব্যাচটা আলাদা হবে, তোমাদের ড্রেস আপ আলাদা হবে, তোমাদের বাড়ির সব মেয়েরা এবারে রিসেপশনে থাকবে, পুরো পুজোর প্ল্যানিং বদলে দিলাম। এবং বলেছিলাম যে সমাজে যদি কোনো খারাপ দিক থাকে
তাহলে আমাদেরই প্রথম দায়িত্ব সেই জায়গাটা ঠিক করা। ফলে সেখান থেকে পালিয়ে যাওয়া আমাদের কাজ না। আমরা শিল্পী, সাহিত্যিক, আমাদের কাজই হলো অন্ধকারে আলো জ্বালানো। তো আমরা অন্ধকার থেকে পালিয়ে যাব বললে কি করে হবে? তো যখনই শুনলাম তোমার এখানে নাকি কিছু ছোট ছোট অন্ধকার আছে, ভাবলাম আমার কাছে যদি একটুখানি আলো থাকে গিয়ে জ্বালবো আমি। তো অসাধারণ। চলে এলাম। এই এই শুরু হয়েছিল আমার এই দুদিনে মণ্ডপ তৈরি করা। সেই চন্দননগরের ট্রেনটা প্রায় প্রতি বছরই চলে আসছে। क्या बात। এই ট্রেন আরো চলতে থাকুক। এবং আমার মনে হয় আজকে যে সময়তে বসে আছি, ওখানে যারা দেখছেন এটা ভাবতেও পারবেন না কোন সময় আমরা এখন আছি। অনেকটা রাত। আহ, এই ট্রেনে তো আরো গল্প আছে আপনার জার্নিতে। আমি আপনার থেকে ছোট একটা, প্রচুর গল্প আছে। প্রচুর গল্প শেষ হবে না। এই মুহূর্তে একটা কথা বললে মানে লাফিয়ে লাফিয়ে ওঠার মতো। আমাদের যেমন টোটাল দুর্গাপুজোর কাজ হচ্ছে 12খানা। হুম, ডিস্টেন্স আছে কোচবিহার, ডিস্টেন্স আছে ছত্তিশগড়, দুর্গাপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, হুম। মেদিনীপুর, বারুইপুর, 12খানা টোটাল আমরা কাজ করছি এই এই দুর্গাপুজো পুজোতে। 12খানা কাজ করছি, মানে টোটাল দুর্গা উৎসবে আপনি 12খানা কাজ কাজ করছেন করছি। এতগুলো জায়গায়। একদম তাই। আর কলকাতায় কটা? 3খানা কাজ। তো আপনি এত ধারণা পান কোথা থেকে? আহ, মানুষ বলে যে রিসার্চ করতে 1 বছর চলে যায়, আপনি আসলে আমি 12খানা। আগেই বলে দিয়েছি, ওরা রিসার্চের মতোই কাজটা করছে। আর আমি রিসার্চের মতো করছি না তো। আমি একটা আপনি ফেস্টিভ্যাল ধরে কাজ করছি, সেখানে যতটুকু করা সম্ভব হচ্ছে তাই করছি। আর ওইটাই গৌরাঙ্গ কুইল্লা, তা যাদের দরকার হয় তারা ডাকে। বাহ, আবার এর বেশি আমি চাইলেও দিতে পারবো না। তার বাড়ির পেন্টিংটা বললে তার মতো দিতে পারি, কিন্তু প্যান্ডেলটা পারবো না। কারণ আমি ওই যে বললাম আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। কারেক্ট হ্যাঁ, কারেক্ট। আমি আমি এইভাবেই ভাবতে ভালোবাসি। আর আপনার এই সোজা সাপটা কথার জন্য নিশ্চয়ই হ্যাঁ, পুজোতে অনেকে দেখো, আমরা সবাই বলি না যে কাজ করতে চাই। হুম, কাজ করে একটা মানুষ নিজের পরিবারকে সমৃদ্ধ করতে পারে। যদি সে মানুষটা মনে করে যে আমি শুধু আমার পরিবার নয়, আমার পাড়া, আমার দেশ, আমার সমাজ বা আমার রাজ্যকে কিছু দিতে চাই, তাহলে আর তার কাজ করা হয় না, তাকে লড়াই করতে হয়। আপনি কোনটা করছেন? লড়াই করছি, থোড়ি কাজ করছি। কাজ করলে ফ্যামিলি সংসার চলবে, নিজের সংসার চলবে, তার বাইরে আর কিছু সমাজকে দেওয়ার কথা মাথায় আসবে না। আপনার এই শিল্প সত্তাতে আপনি কি কি বোঝানোর প্রচেষ্টা করেন যেটা সমাজের জন্য ভালো? একটা তো আপনার কাহিনী দেখুন, শুনলাম। এই অনেক কথা শুনেছি, আমরা এই বার্তা দিতে চেয়েছি, সমাজকে এই বার্তা দিচ্ছি। আচ্ছা, কোন বার্তা দিতে বাকি আছে সমাজে বলবেন? আজ পর্যন্ত এত মহাপুরুষ এসছে, কি বলতে বাকি রেখেছে যেটা আমি এখন বলবো? কোনটা বলতে বাকি আছে? কিন্তু তাও তো নাকি থিম একটা কোনো বার্তা দেয়, হ্যাঁ দেয়, শিল্পীরা তো বলে। দেয়। আমরা বার্তা দিই না, আমরা আমরা কোনো মানে একটা বার্তাকে আবার পুনরায় স্মরণ করাই। আচ্ছা, কোন বক্তব্যটা বলা হয়নি? রবি ঠাকুর কোনটা বলতে বাকি রেখেছেন? বিবেকানন্দ কোনটা বলতে বাকি রেখেছেন? সারা পৃথিবীর মনীষীরা কোনটা বলতে বাকি রেখেছে? সবই বলা হয়ে গেছে। পৃথিবীতে যা কিছু পজিটিভ সব বলা হয়ে গেছে। আমি বা আমরা বোধহয় খুব বেশি হলে সেই কথাগুলো আবার একটু রিমাইন্ড করে দিতে পারি। ঠিক। সেটাই তো করছি, আর তো কিছু না। কে আমি হরিদাস পাল যে আমি নতুন কিছু বলবো? কিছুই নেই বলার, সব বলা হয়ে গেছে। আমরা শুধু বলে লাভই বা কি হয়েছে? এরপরেও একটা ডাক্তার 3 মাসের শিশুকে 4-6টা ওষুধ খাওয়াচ্ছে, এত কিছু পজিটিভ শোনার পরে, শেখার পরে, এত হচ্ছে। মহাপুরুষকে ছবি মাথায় টাঙানোর পরেও একজন ডাক্তার একদম জেনে বলছি যে একটা 3 মাসের শিশুকে শুধুমাত্র ওষুধ কোম্পানির প্রফিটের জন্য সে 4খানা ওষুধ বেশি খাওয়াচ্ছে। একজন উকিল দুপক্ষ থেকে টাকা নিয়ে কেসটাকে 10 বছর চলাচ্ছে। জাজ বসে বসে ঘুষ খেয়ে বিচারকে যা যা করছে আমরা সব জানি, কারেক্ট। জানি। এখানে একটা ইঞ্জিনিয়ারের কোনো ভ্যালু নেই। আপনি দেখুন না, আপনার নিজের বাড়িটা গ্রামের দিকে চলে যান, আমরা বাড়ি বানিয়েছি 25 বছর, বাড়িটায় দেখবেন কোথাও একটা নোনা লাগেনি। আর গভর্নমেন্টের বিরাট বিরাট ইঞ্জিনিয়ার, প্রচুর টাকা দিয়ে সেই ইঞ্জিনিয়ারদের পোষা হচ্ছে, সেই বিল্ডিং গুলো 3 বছরের মধ্যে ঝরে ঝরে পড়ছে। আমার ওখানে ডিএম বিল্ডিং
3 বছরের মধ্যে হেলে ভেঙে পড়লো। মানে ভেবে দেখুন আপনি, কারা করছে? না সব থেকে দামি লোকগুলো করছে। আর সব থেকে গরিব লোকটা যে বাড়িটা বানাচ্ছে 25 বছরে তার একটা রঙও পর্যন্ত কিছু হয়নি। সব থেকে বড় দামি দামি লোকগুলো সব থেকে নোংরামি কাজগুলো করে যাচ্ছে। তো আর- সেই মহাপুরুষের কথা তারা পাত্তা পায়নি। গৌরাঙ্গ মহিলাকে সে একটা বার্তা দিবে, তাতে সমাজ পরিবর্তন হয়ে যাবে, সেসব কথা মাথা থেকে উড়িয়ে দিয়ে আমি মনে করি যে মানুষ বাড়িতে বিপর্যস্ত, ঠিক। প্রতিদিন বিপর্যস্ত, তারা এসে একটু অন্যরকম পরিবেশে, তারা যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, ভক্তি শ্রদ্ধা নিয়ে একটু প্রণাম করুক। তারা এসে একটু দেখে চওড়া একটা হাসি, বাহ। হ্যাঁ, ঠোঁটটা ডানা মিলে দিক ইমোজির মতো, মানুষের ঠোঁটটা সত্যিকারের ডানা মিলুক, এটাই আমি ভাবি। কি আবার, কি আবার। আমাদের ঠোঁট বহুবার বহু রকম ভাবে আপনার কাজ দেখে ডানা মিলেছে, এবং আমার বিশ্বাস যে এবছরও দুর্গা উৎসবে আপনার সৃষ্টিতে যারা আসবে দেখতে, তারা আবারও ডানা মিলবে। আহ একদম শেষের দিকে যাবো, যে অনেক কথা তো শুনতে ইচ্ছা করছে, কিন্তু একবারে যদি সব কথা শুনে ফেলি হুম। তাহলে হয়তো আপনার সাথে আমার আর সাক্ষাতের ইচ্ছে হুম। বা আগ্রহ হারিয়ে ফেলবো। আমি চাই সেই আগ্রহটা ধরে রাখতে। একদম তাই। এবং একটা লাস্ট বলি, বলুন। এই যে একটু আগে বললাম না, না কাজ নয় লড়াই। হুম আমি প্রথম লাইফে কাজ করছি, যখন টাটার কথা বললাম, হুম হুম টাটা কাজ করছি একসঙ্গে, কলকাতার একটা কাজ করছি, দুর্গাপুরে একটা কাজ করছি, হুম এবং টাটার কাজ পরিচালনা করতাম কিভাবে, হাওড়ায় গীতাঞ্জলি এক্সপ্রেসে উঠতাম। আচ্ছা গীতাঞ্জলি এক্সপ্রেসের কিন্তু টিকিট টাটা দেয় না, চক্রধরপুর দেয়। আচ্ছা টিকিট কাটতাম চক্রধরপুর, নেমে যেতাম টাটায়। আচ্ছা। রাত্রেবেলা ওখানে কাজ পরিচালনা করে, আগে থেকে কাজ বেশ কিছু তৈরি হয়ে গুছিয়ে যেত, রাখতে, হ্যাঁ। ইনস্টলেশন গুলোই বেশিরভাগ ওখানে হতো, আরো কিছু নতুন কাজ করতে হতো। ভোরবেলা সম্বলপুর ধরে হাওড়ায় নামতাম, ব্ল্যাক ডায়মন্ড ধরে দুর্গাপুর যেতাম, একদম টাইম মেপে ঘড়ি ধরে, এইভাবে কাজ হতো। তো একদিনের একটা ঘটনা, দুর্গাপুরে কাজ হচ্ছে, হুম ছেলেগুলো তখন ওই ত্রিপুরা বাঁশের বিভিন্ন কাজ, সেগুলোর কিছু ইনস্টলেশন ছিল। তো আমি টাটা থেকে কলকাতা ঢুকবো, ছেলেগুলো বলছে দাদা এই মালগুলো কিছু কম পড়েছে। তো আমি বললাম আমি তো কলকাতা থেকে যাবো, দেখছি এখান থেকে পারচেজ করে যদি তুলে হুম নেওয়া যায়। এবার তখন ঘুম মানে ট্রেনে ঘুম। তো এখানে মালটা কিনে হাওড়া স্টেশনে গিয়েছি, ট্রেনটা ছেড়ে যাচ্ছে, দু হাতে পলিথিনে পুরো মাল লোড আছে। ওই ট্রেনটা ছাড়ছে, ওই অবস্থায় মানে দৌড়ে গিয়ে যে হাতটা ধরে উঠবো সেই অবস্থাটাও তো নেই আমার, দুটো হাতে। দুটো হাতেই মাল আছে। ওই অবস্থায় হাতটা তুলে কোনো রকম ধরার চেষ্টা করছি, ছুটে যাচ্ছে, পিছন থেকে একজন ছুটে গিয়ে এরকম করে, এই লোক আমাকে এরকম করে ধরে নিল, নিয়ে বলছে আপনি পাগল টাগল নাকি, কি করছেন আপনি এটা, বলে আটকে দিল। আবার পরের ট্রেন ধরে গেলাম, পরের ট্রেন ধরে গিয়ে প্যান্ডেলে পৌঁছালাম। তো ছেলেটা বলছে দাদা মাল এনেছো? আমি বলি এই রে, মাল তো সেই ওপরে তুলে রেখে ঘুমিয়ে গেছিলাম। দুর্গাপুরে আসছে, নেমে গেছি, প্যান্ডেলে চলে গেছে, মাল ওপরে তোলাই আছে, চলে যাচ্ছে। তো লাইফে এরকম কত কি ঘটেছে, মানে মানে আমি দীর্ঘদিন মানে নাটক থিয়েটার এগুলোর সঙ্গে ভীষণভাবে একটা সময় ভালো লাগা ছিল। হুম হুম মানে আজও 10 বছর 20 বছর আগে যে নাটক করেছে, আমি তার রোল বলে দিতে পারবো, বাহ। কিন্তু আমার যারা কাজ করছে, আমি খুব বেশি হলে 2-4 জন প্রত্যেকটা ফিল্ডে আছে, তাদের নাম বলতে পারবো। এতদিন আছে বাবুরে এদিকে আয় এইসব করেই চালিয়ে দিই, আমার নামটা মনে রাখতে পারি না, আমার খুব ব্যাড হ্যাবিট এটা, মানে ব্যাড হ্যাবিট নয় এটা, এরকমই, মানে আমার থাকে না আমার মনে, মানে এটা কোনো একটা অথচ অত বড় বড় রোল মনে থেকে যাচ্ছে। আমি নিজেই গান লিখি, এক্ষুনি বললে আমি 10টা গান বাহ। বলে দেবো, হ্যাঁ, কিন্তু আমি আহ, এই নাম মনে রাখতে পারি না, কি করে হয় আমি জানি না, এটা কি শিল্পের প্রতি ভালোবাসা এবং পাগলামোর জন্য? আমি জানি না, মানে আপনি তো সত্যি তো শিল্পের প্রতি পাগলামো না থাকলে এরকম হতে পারে না। আমি নিজে গাইতে পারি না, খুব একটা ভালো চেষ্টা করছি ইদানিং গাওয়ার, বাহ। কিন্তু আমার লেখা আমি নিজেই বলছি
যে আমার ধারণা মানুষ যারা শুনেছে তাদের ভালো লাগবে। তার মানে যারা আমার এখন বিশ্বাস। দেখছেন তারা গৌরাঙ্গ বিল্লার কাজ দেখেছেন, এবার গান শুনবেন, সেই সময়ও আসছে। আমি আজকের এই আড্ডা, যেহেতু সময়ের মধ্যে আপনার এবছরের থিমটাও সেই সময়, এই বছর আমাদের ব্যান্ড লঞ্চ করছে। তাই হ্যাঁ, আমি আমার না ব্যান্ডের আর নাম হলো ভোমরা। এবছর আমরা লঞ্চ আমি আর করছি। আমি আর আপনাকে আপনার অনুমতি ছাড়াই আবদার করব, এবং সেই আবদার আপনাকে রাখতে হবে, আমার জন্য হ্যাঁ, নয়। সেটা কি? ও প্রান্তে বসে যারা দেখছে আপনাকে, যারা আপনার এতক্ষণ কথা শুনলো, হ্যাঁ, তাদের আবদার আপনাকে রাখতে হবে। এই ইন্টারভিউটা এক্সক্লুসিভ, এবং যারা দেখছেন এটা আগাম হোক বা যারা এখন অ্যাট দ্যাট মোমেন্টে দেখছেন, তাদের প্রত্যেকের জন্য উপহার। দুটো লাইন গান ও গৌরাঙ্গ কুইল্লা গাইবে, এবং আমার এটা প্রথমবার আমার মনে হচ্ছে অনেকে শুনতে চলেছেন। তাই আমার এটি নিজের ভালো লাগার গান এটা। গানের কথা হচ্ছে, যদি আকাশ দেখতে মানা, কেন জানালা দিলে ঘরে, বাহ, শুধু টবের গাছটাই আমার যদি, তবে অরণ্য কার তরে। যদি আকাশ দেখতে মানা, কেন জানালা দিলে ঘরে, শুধু টবের গাছটাই আমার যদি, তবে অরণ্য কার তরে। যদি নাই বা দিলে ডানা, কেন মিছে ভবে আসা, ছোট্ট ভেলায় যায় কি বলো আ সমুদ্র ভাষা। আহা, মুখোশ পরেই থাকবো যদি, কেন দিয়েছিলে হাসি, জমি যদি নাই বা দেবে, কেন উড়লে আমায় চাষি। যদি সবই তোমার খেলা, কেন দেখো আমার দোষ, যে ফুলে গন্ধ পারনি দিতে, করেছো কি আফসোস। এরকমই গান একটা। বাহ, তো সেটা সুরতাল ছাড়া এমনি কিরকম খুব একটা ভালো। জড়িয়ে আমার গেল মনে মনে হয় হলো। অনেকে অনেকে হ্যাঁ, না ঠিক কমেন্ট আছে। করবে একদম। আমি সিটির মহাপুজোতে আসলেন, আড্ডা দিলাম, হ্যাঁ, অনুভূতিটা একটু যদি বলেন প্লিজ। বেশ কাজের ব্যস্ততার ছিল, একটু বেশ ছন্দপতন হলো। মাঝে মাঝে আসলে কি হয়, যদি মানে একটা ঘরের মধ্যে একটা ধূপ জ্বলে আমরা ঢুকলেই গন্ধটা পাই, বাহ, আবার কিছুক্ষণ থাকার পর ওই গন্ধটা কিন্তু আর পাবো না। তাহলে আবার একবার কফিটা শুকিয়ে নিতে হয়, হ্যাঁ, তাহলে আবার গন্ধটা পাবো। তো এই ছন্দপতনটা কিন্তু ব্যস্ততার মধ্যে ভীষণ প্রয়োজন ছিল। হ্যাঁ, ধন্যবাদ। মাইসোরের আমাদের একটু যারা আমরা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করি, তার থেকে একটু পিছিয়ে পড়া যারা, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের প্রতি বছরই একটা প্রচেষ্টা করা হয়, এবং আপনারা প্রত্যেকেই সেটাতে একটা পার্ট হিসেবে থাকেন, আমন্ত্রণ পান। হুম, আমাদের যে প্রচেষ্টাটা, এটা কেমন লাগে একটু যদি বলেন। দুটো কথা বলি। আসলে এটা আমাদের আহ দায়িত্ব। ঠিক। হ্যাঁ, মানে আমি তো এভারেস্ট যাচ্ছি না যে আমার সহকর্মীর হাতটা ধরলে আমার শিখরে পৌঁছানো হবে না। আমরা আসলে এমনি সাধারণ পথযাত্রী। এই জীবন পথের যাত্রায় যদি কারো একটু হাত ধরার প্রয়োজন হয়, যদি না ধরি, তাহলে নিজেদেরকে এই মানুষ বলে পরিচয় দেওয়াটা বোধহয় ঠিক হবে না আর কি। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এই দায়িত্বটা সিটি কেবিল যেমন করছে, তার জন্য তো আহ, আমি ধন্যবাদ দেবো না। আমি শুধু উম, এটুকু বলবো যে আপনারা যে কাজটা করছেন, আরো বেশি করে এই দায়িত্ব আপনাদের নিতে বাহ, হবে, স্মরণ করিয়ে দিচ্ছি। এবং যদি প্রয়োজন হয় আমরাও সঙ্গে আছি। এবং আমাকে যারা ব্যক্তিগত চেনে, আমার মনে হয় যে আমিও একইভাবে চেষ্টা একই, করি ঠিক ঠিক। আহ, এরকম ছোট ছোট কাজগুলো করার। আমার এরকম অনেক ছোট কাজ করার সুযোগ জীবনে আমি পেয়েছি। আসলে আমরা কেউ কারোর জন্য কিছু করি না, যেটা করি নিজের জন্যই করি। নিজের জন্য করি মানে এই কারণেই বলছি, দিনের শেষে একটা মানুষ তো একটাই চাহিদা যে সে কি করে ভালো থাকবে। হুম, তো আমি কাউকে যদি কিছু দিয়ে দিলে ভালো থাকি, তাহলে তো আগে দিয়ে দেওয়াই ভালো পাওয়ার থেকে। তো এটাই তো কনসেপ্ট। আপনি আমি যে যা করছি আসলে দিনের শেষে ভালো থাকার চিন্তা ভাবনা করছি। ঠিক। তো সেটা যদি কিছু করে ভালো লাগা তার তৈরি হয়, তাহলে তো ওটাই আগে করা উচিত। আর Correct. ফলে
কারো জন্য করছি যদি ভেবে থাকি ভুল করছি। আমরা আসলে আমরা নিজের জন্য করছি, সেটা কাউকে মাধ্যম বাহ, করে। দারুণ কথা বললেন। হ্যাঁ, আপনি আসলেন, থাকলেন, অনেকটা সময় আমাদেরকে দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনার পুজো খুব ভালো কাটুক, এবং আমরা যারা আপনার পুজো দেখতে যাবো আমরা আরো চওড়া হাসি যাতে হাসতে পারি সেই কামনাই করব। আপনি নিজে সুস্থ থাকবেন, আমাদের এইভাবেই নতুন নতুন পুজো উপহার দেবেন। অনেক ধন্যবাদ। পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনার চোখে আপনার স্টার কারা সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাই দেখতে থাকুন এই এপিসোড আর সাবস্ক্রাইব করুন। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.